নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন জেমস জয়েসের লেখা ইভলিন। গল্পটিকে বাংলায় অনুবাদ করেছেন সাহিদুল আলম। জানালার ধারে বসে অ্যাভিনিউয়ের সারিবদ্ধ বাড়ি আর রাস্তার উপর নেমে আসা সন্ধ্যার আসন্ন অন্ধকারের দিকে তাকিয়েছিল ইভা। জানালার পর্দায় হেলানো ওর মাথা, ধুলো জড়ানো সুতি কাপড়ের এই রংচঙে পর্দা থেকে নাকে আসছিল ভারী একটা গন্ধ। ও বড় ক্লান্ত। দু একজন লোক হেঁটে গেল ইভার সামনে দিয়ে। অ্যাভিনিউয়ের শেষ বাড়ির মানুষটিও ওর দৃষ্টি অতিক্রম করে ফিরে গেল বাড়ির পথে। কংক্রিটের রাস্তা থেকে ইভা তার জুতোর খটখট শব্দ শুনতে পেল। তারপর খোয়া বিছানো পাথর বুকে মচমচ আর্তনাদ তুলে সে পায়ের শব্দ গিয়ে থামল লাল রঙা নতুন বাড়িটার সামনে। একসময় ওখানে ফাঁকা মাঠ ছিল। প্রতিদিন বিকেলে পাড়ার ছেলে মেয়েদের সঙ্গে সেও খেলতো ওখানে। তারপর বেলফাস্টের এক লোক মাঠটা কিনে নিয়ে বাড়ি তুলল। সে বাড়ি তাদের এই স্যাঁতসেঁতে বাদামি রঙের একটুখানি বাড়ির মতো নয়, বরং ঝকমকে ছাদওয়ালা উজ্জ্বল ইটের দালান। পাড়ার সমস্ত ছেলেমেয়েরা একসঙ্গে খেলতো ওই মাঠে। ডেভিন, ওয়াটার, ডান, পঙ্গু ছোট্ট কিয়োগ, সে ও তার ভাই বোনেরা। আর্নেস্ট অবশ্য খেলতো না। অন্যদের তুলনায় সে অনেক বড় হয়ে গিয়েছিল। ইভার বাবা প্রায় তার লিকলিকে কালো ছড়ি হাতে ওদের মাঠ থেকে বের করে দিতেন। এজন্য ছোট্ট কিয়োগ সাধারণত পাহারায় থাকতো, আর তার বাবা আসছে দেখলেই চেঁচিয়ে সাবধান করে দিত সবাইকে। তারপরও সেসব দিনগুলোকে কত সুখের বলে মনে হয়। তখন বাবার স্বভাব এমন খারাপ ছিল না। তাছাড়া মাও বেঁচে ছিলেন। অনেক পুরনো দিনের কথা এসব। এখন ইভা আর তার ভাই বোনগুলো অনেক বড় হয়ে গিয়েছেন। মরে গেছেন মা। টিজি ডান আর নেই, মরে গেছে সেও। ওয়াটাররা এখন ইংল্যান্ডে। সবকিছুই বদলে গেছে। এখন ইভা নিজেই অন্যদের মতো চলে যেতে চাচ্ছে, হাজন্ম পরিচিত এই বাড়ি ছেড়ে। এই বাড়ি ছেড়ে চকিতেও ঘরের চারদিকে একবার চোখ বোলায়। প্রত্যেকটি জিনিস কত বছরের পরিচিত। এসব ধুলো ও হপ্তায় অন্তত একবার হলেও ঝেড়েছে, মুছেছে, আর অবাক হয়ে ভেবেছে এত ধুলো আসে কোত্থেকে। এসব জিনিস থেকে সে কখনো বিচ্ছিন্ন হতে পারে এমন কথা ইভা স্বপ্নেও কোনোদিনও ভাবেনি। অথচ ও চলে গেলে এগুলোর সঙ্গে হয়তো আর কোনোদিনও দেখা হবে না। বাড়ি ছেড়ে ছেলেটির সঙ্গে পালিয়ে যাবে বলে কথা দিয়েছে ইভা। কাজটা ঠিক বুদ্ধিমানের মতো হচ্ছে তো? প্রশ্নটার চতুর্দিকেও চিন্তা ভাবনা করে দেখে নিতে চায়। যত যাই হোক, বাড়িতে তার নিশ্চিত একটা আশ্রয় আছে, খাবার সংস্থান আছে। সারা জীবন ধরে সে যাদের চেনে জানে তারাও আছে সেখানে। যদিও ঘরে বাইরে দুদিকেই ইভাকে কঠোর পরিশ্রম করতে হয়। আচ্ছা, সে একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। দোকানের সবাই যখন কথাটি শুনবে, তখন ওরা কি ভাববে ইভা সম্পর্কে? হয়তো বলবে মেয়েটা বোকা, আর সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে লোক আনিয়ে ইভার শূন্য জায়গাটা পূরণ করে নেবে। গেভান মেয়েটি হয়তো খুশিই হবে। বরাবরই ও একটু কর্তৃত্ব ফলাতো ইভার ওপর, বিশেষ করে যখন খবরদারি দেখানোর মতো লোকজন ধারে কাছে থাক। এই যে ইভা, দেখছো না ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন? সবসময় হাসি খুশি থাকবে, চটপট করে কথা বলবে, বুঝলে? দোকান ছেড়ে চলে যাবার জন্য হয়তো খুব একটা চোখের জল ফেলতে হবে না। সেই সুদূর অজানা দেশে তার নিজের নতুন বাড়িতে হয়তো এই বিচ্ছিরি ব্যাপারগুলো আর ঘটবে না। সেখানে তার বিয়ে হবে, তার, এই ইভলিনের। তখন কথাবার্তায় ব্যবহারে লোকজন তাকে সম্ভ্রম করে চলবে। সমস্ত জীবন তার মা বাবার কাছ থেকে যে ব্যবহার পেয়েছে, সেরকম ব্যবহার কেউ তার সঙ্গে করবে না। এখনো এমনকি অতিক্রান্ত 19-এও বাবার অত্যাচারের ভয়ে ইভাকে গুটিয়ে থাকতে হয়। আতঙ্কে বুক শুকিয়ে ওঠে। অবশ্য হ্যারি আর আর্নেস্টকে প্রায় ধরে মারলেও বাবা কখনোই তার গায়ে হাত তোলেননি।
সে তো মেয়ে। তবু সম্প্রতি বাবা তাকে শাসাতে শুরু করেছেন। প্রায় বলছেন ওর জন্যে যা কিছু তিনি করেছেন কিংবা ভবিষ্যতে করবেন তার সবটুকুই ওর মৃত মায়ের কথা ভেবে। অথচ এখন বাবাকেই বাঁচানোর কেউ নেই। আর্নেস্ট মরে গেছে, আর হ্যারি চার্চ সাজানোর কাজ নিয়ে সে সবসময় কোথায় কোন দূর দূরান্তের গ্রামে গিয়ে থাকতে হয় তাকে। তাছাড়া শনিবার রাত্রে টাকার জন্যে বাবার অনিবার্য ঝগড়াঝাটি তাকে অকথ্য যন্ত্রণা দিচ্ছে আজকাল। সাপ্তাহিক মজুরির সবকটা টাকা আগাগোড়াও তুলে দিত বাবার হাতে। অন্যদিকে হ্যারিও বলতে গেলে কিছুই রাখে না নিজের পকেটে, কিন্তু মুশকিল বাধে বাবার কাছ থেকে টাকা নেওয়ার সময়। তার ধারণা ইভা বাজে খরচ করে, অযথা পয়সা ওড়ায়। ওর মাথায় বুদ্ধিশুদ্ধি কিছু নেই। পথে ছড়ানোর জন্য এত কষ্টের পয়সা তিনি ইভাকে দিতে পারবেন না। এইরকম হাজারো গালমন্দ। শনিবার রাতগুলোতে তিনি এমনই অমানুষ হয়ে ওঠেন। শেষমেশ ওকে টাকা দিয়ে বলেন রোববারের খাবার কেনার কোনো ইচ্ছে আছে কিনা। ক্ষোভে উত্তেজনায় ইভা তখন ঝড়ের বেগে বেরিয়ে যায়। ওকে কনুই দিয়ে পথের ভিড় ঠেলে পথ তৈরি করে এগিয়ে যেতে হয়, আর একরাশ বাজারের ভার নিয়ে ফিরতে বেলা পড়ে যায়। এছাড়া বাড়িটাকে ঠিকমতো গোছগাছ রাখতে ওকে দিতে হয় নিদারুণ শ্রম। এরপরও আছে দুটো বাচ্চার দেখাশোনার ভার। প্রতিদিন স্কুলে যাচ্ছে কিনা, সময় মতো খাবার খাচ্ছে কিনা দেখতে হয় তাকে। কাজগুলো অত্যন্ত কষ্টের, জীবনটা নিতান্ত কঠিন। কিন্তু তবু এই সবকিছু ছেড়ে চলে যাবার চূড়ান্ত মুহূর্তে এসে এই জীবনটার প্রতি একান্ত একটা টান অনুভব করে ইভা। পরিপূর্ণ নতুন একটি জীবনের সন্ধানে চলেছে ও ফ্রাঙ্কের সঙ্গে। বড় মমতা ওর বুকে, যেমন পৌরুষদীপ্ত চেহারা তেমনি উদার ও হৃদয়টাও। রাতের জাহাজে ও ফ্রাঙ্কের সঙ্গে চলে যাবে সুদূর বুয়েন্স আয়ার্সে, তার বউ হবে। বুয়েন্স আয়ার্সে ফ্রাঙ্কের একটা বাড়ি আছে, সেখানে ওরা বাস করবে। তার সঙ্গে প্রথম যেদিন দেখা হয়েছিল সেই দিনটির স্মৃতি আজও কি স্পষ্টভাবে মনে পড়ে। ফ্রাঙ্ক তখন এভিনিউয়ের একটি বাড়িতে ভাড়া থাকত। ইভা সেখানে গিয়ে দেখা করত প্রায়। এখন মনে হয় এই তো সেদিনের ব্যাপার সব। ছুচলো টুপিটা পিছনে ঠেলে দিয়ে ফ্রাঙ্ক এসে দাঁড়িয়েছিল গেটের সামনে। তার রোদ ঝলসানো কালচে মুখটার উপর এসে পড়েছিল অবাধ্য একগোছা চুল। তারপর তারা ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হয়েছে, চিনেছে পরস্পরকে। ফ্রাঙ্ক ওর সঙ্গে দেখা করত দোকানে প্রতি সন্ধ্যায়, মাঝে মধ্যে বাড়িতেও আসত। একদিন ভবঘুরে মেয়ে ছবিটি দেখানোর জন্য নিয়ে গিয়েছিল ফ্রাঙ্ক ওকে। থিয়েটার হলের এক কোণে সেই আলো আধারের রোমাঞ্চিত পরিবেশে ফ্রাঙ্কের পাশে বসে ছবি দেখার সময় ইভা অনুভব করেছিল কেমন সুখকর চঞ্চল অনুভূতি। ফ্রাঙ্ক গানের পাগল, একটু আধটু গুনগুন করত। পরিচিতরা জানত ওদের এনগেজমেন্ট হয়ে গেছে। আর ফ্রাঙ্ক যখনই সেই গানটি গাইত, যে গানের মধ্যে এক নাবিকের প্রেমে মত্ত তরুণী মেয়েটার কথা রয়েছে, অদ্ভুত এক পুলকে ভরে উঠত ইভার মন। এভাবে ফ্রাঙ্কের মতো একজন তরুণকে সঙ্গী হিসেবে পেয়ে ও প্রথমে উত্তেজনায় বিভোর হয়ে উঠেছিল। তারপরে ইভা ওকে ভালোবাসতে শুরু। ফ্রাঙ্ক ওকে দূরদেশের কাহিনী শোনাত তখন। কানাডাগামী একটি জাহাজে মাসিক 1 পাউন্ড মজুরিতে ডেক বয় হিসাবে ফ্রাঙ্ক প্রথম কাজ শুরু করে। তারপর একে একে কত জাহাজে চাকরি নিয়েছে, কত রকমেরই না কাজ তাকে করতে হয়েছে। ফ্রাঙ্ক ওকে সে সব জাহাজের নাম বলতো, আর কি কি ধরনের কাজ তাকে করতে হয়েছে তাও বলতো। জাহাজে করে ওকে পার হতে হয়েছিল ম্যাগেলান প্রণালী, আর সেই মানুষ খেকো দুর্দর্শ প্যাটাগোনিয়ানদের গল্প। একবারও বলেছিল বুয়েন্স আয়ার্সের বন্দরে পৌঁছে কিভাবে সে একদিনের ছুটি মঞ্জুর করিয়ে দেশের আদি বাড়িতে বেড়াতে গিয়েছিল। ছুটিটুকু আদায় করতে ফ্রাঙ্ককে রীতিমতো পায়ে ধরে মিনতি করতে হয়েছিল। শেষ পর্যন্ত কিছুদিন আগে ওদের এই সম্পর্কের কথা ইভার বাবার নজরে পড়ে গিয়েছে। তিনি ফ্রাঙ্কের সঙ্গে কোনো রকম কথা না বলার জন্য ওকে নিষেধ করে দিয়েছেন। তিনি বলেছিলেন, এইসব নাবিক ছোকরাদের আমার খুব চেনা আছে।
একদিন তিনি ফ্রাঙ্কের সঙ্গে প্রচণ্ড ঝগড়া বাঁধিয়ে বসলেন। সেই থেকে ইভা ফ্রাঙ্কের সঙ্গে গোপনে দেখা করে। সন্ধ্যার অন্ধকার অ্যাভিনিউতে আরো গাঢ় হয়ে আসে। বাবা আর হ্যারিকে লেখা দুটো চিঠি ওর কোলের ওপর পড়ে আছে। চিঠির উপরের সাদা অংশগুলো এখন অন্ধকারে অস্পষ্ট। আর্নেস্ট ইভার খুব প্রিয়, হ্যারিকেও কম ভালোবাসে না। ইদানিং ইভা লক্ষ্য করছে বাবা বেশ বুড়িয়ে গেছেন। এবার তিনি ইভাকেও হারাবেন। মাঝে মাঝে বাবা সত্যিই কেমন ভালো মানুষ হয়ে ওঠেন। খুব বেশি দিন আগের কথা নয়, জ্বরে কাবু হয়ে ইভা যখন বেশ কয়েকদিন বিছানায় পড়েছিল, তিনি ওকে ভূতের গল্প পড়ে শুনিয়েছিলেন আর আগুনে পাউরুটি সেঁকে দিয়েছিলেন খাবার জন্য। আরেকদিন মা তখনও বেঁচে আছেন। ওরা সবাই মিলে পাহাড়ে গিয়েছিল বনভোজনে। ইভার বেশ মনে আছে ছেলে মেয়েদের হাসানোর জন্য তিনি মায়ের বনেটটা মাথায় পরে মেয়েদের মতো ঢং করেছিলেন। দ্রুত সময় বয়ে গেলেও ইভা একইভাবে জানলার পর্দায় মাথা ঠেকিয়ে বসে থাকে। ধুলো চড়ানো সুতি কাপড়ের রংচঙে পর্দা থেকে ওর নাকে আসে ভারী গন্ধ। অকস্মাৎ অ্যাভিনিউয়ের দূর প্রান্ত থেকে ওর কানে আসে অর্গানের শব্দ। কতদিনের পরিচিত এই সুর, কি আশ্চর্য! এই ভর সন্ধ্যায় এই সুরটা ইভার কানে এসে ওকে স্মরণ করিয়ে দেয় মায়ের কাছে তার প্রতিজ্ঞার কথা। যতদিন সম্ভব পরিবারটিকে একসঙ্গে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টার প্রতিজ্ঞা। মনে পড়ে অসুস্থ মায়ের শেষ রাত্রির কথাটাও। সেই রাত্রে সে ছিল হলঘরের অন্য পাশের অন্ধকার ঘরটা। বাইরে থেকে বাতাসে ভেসে আসছিল একটা ইতালীয় বিষণ্ণ সুর। 6টা পয়সা অর্গান বাদককে দিয়ে চলে যেতে বলা হয়েছিল। স্পষ্ট মনে আছে বাবা মুমূর্ষু মায়ের ঘরে ঢোকার সময় তিক্ত মেজাজে বিড়বিড় করেছিলেন, হতচ্ছাড়া ইতালিয়ানগুলো এখানেও এসে জুটেছে। যখনই মায়ের বিষাদময় জীবনের কথা মনে পড়ে, বেদনায় আচ্ছন্ন হয়ে যায় ইভার স্পর্শকাতর হৃদয়টা। তার সেই সহজ নির্বোধ আত্মত্যাগ আজকে উদাসীনতায় নিঃশেষ হয়ে আসছে। ভয়ে ইভা কেঁপে ওঠে। বারবার তার কানে ভেসে আসে মায়ের সেই বিরামহীন প্রার্থনা, দয়া করো মা মেরি, দয়াময়ী মেরি, দয়া করো। আকস্মিক এক আতঙ্কের তাড়নায় ইভা লাফিয়ে ওঠে। পালাতে হবে, এসব থেকে ওকে পালাতেই হবে। হয়তো ফ্রাঙ্ক তাকে বাঁচাতে পারবে। নতুন জীবনের সঙ্গে হয়তো ফ্রাঙ্ক ভালোবাসাও দেবে। সে তো বাঁচতেই চায়। অসুখেই বা সে থাকবে কেন? তারও অধিকার আছে সুখী হওয়ার। ফ্রাঙ্ক তার সবল বাহুর বন্ধনে ইভাকে ধরে রাখবে তার দুহাতের বিপুল ক্ষমতায়। সেই পারবে তাকে বাঁচাতে। নর্থওয়াল বন্দরের বিদঘুটে জনস্রোতের মধ্যে ইভা দাঁড়িয়েছিল। ওর হাত ধরেছিল ফ্রাঙ্ক। বুঝতে পারছিল ফ্রাঙ্ক বারবার তাকে কি বলছে ওদের সুদূর যাত্রাপথেরই নানান কথা। সারা বন্দর জুড়ে বাদামি রঙের বোঁচকাবুচকি সমেত সৈন্যরা গিজগিজ করছিল। শেডের প্রশস্ত দরজা দিয়ে কালচে রঙের জাহাজের একাংশ এক ঝলক দেখতে পেল ইভা। জেটির গা ঘেঁষে দাঁড়িয়ে আছে জাহাজটা। খোলা পোর্টহোলগুলোর ভিতর দিয়ে বেরিয়ে আসছে ভিতরের উজ্জ্বল আলো। ইভা কোনো কথারই জবাব দিচ্ছিল না। টের পাচ্ছিল ওর মুখ ক্রমশই ফ্যাকাশে হিম হয়ে আসছে। তীব্র মানসিক যন্ত্রণায় ইভা কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল এই অনির্ণেয় সংকটে পথ দেখাবার জন্য, তার করণীয় কর্তব্য নির্ধারণ করে দেবার জন্য। একসময় জাহাজটা কুয়াশার আবরণ ছিন্ন করে দীর্ঘ বেদনার্ত শব্দে ভোঁ দিয়ে উঠল। যদি চলে যায় তো আগামীকালই ইভা সমুদ্রের বুকে ফ্রাঙ্কের সঙ্গে থাকবে সুদূর বুয়েন্স আয়ার্সের পথে। ওদের টিকিটও বুক করা হয়ে গেছে। এত কিছুর পর ইভা কি এখনো ফ্রাঙ্ককে ছেড়ে ফিরে যাবে? উদ্ধারহীন যন্ত্রণা তার দেহকে আলোড়িত করতে থাকে। নিঃশব্দ আশীর্বাদ প্রার্থনায় তীর তীর করে কাঁপতে থাকে ওর ভয়বিহ্বল ঠোঁট জোড়া। ভয়াবহ দুঃখে হৃদয় যেন ঝনঝন শব্দে বিচূর্ণ হতে থাকে। অনুভব করে ফ্রাঙ্ক ওর হাত ধরে ডাকছে, এসো।
পৃথিবীর 7টি সমুদ্র যেন একসঙ্গে ওর একটুখানি বুকের মধ্যে তোলপাড় শুরু করে, আর ফ্রাঙ্ক যেন সেই গর্জনশীল বিক্ষুব্ধ সমুদ্রের ঢেউয়ের মধ্যে ওকে টেনে নিয়ে যাচ্ছে, যেন উত্তাল ঢেউয়ের মধ্যে ডুবিয়ে মারবে ওকে। ইভা দুহাতের প্রচণ্ড শক্তিতে আঁকড়ে ধরে লোহার রেলিং। এসো। না না না, কি করে, অসম্ভব। উন্মত্তের মতো দুহাতে রেলিং চেপে ধরে। অন্তহীন সমুদ্রের দিকে তাকিয়ে যন্ত্রণায় কোঁকিয়ে ওঠেও। ভিড়ের প্রবল ধস্তাধস্তির মধ্যে কোনো রকমের রেলিংয়ের ওপারে গিয়ে ফ্রাঙ্ককে পেছনে পেছনে আসতে বলে। ব্যস্ত যাত্রীরা ফ্রাঙ্ককে এগিয়ে যাবার জন্য চিৎকার করে ওঠে, তবুও ফ্রাঙ্ক ডেকেই যায়। অবিকল অসহায় জন্তুর মতো ইভা তার বিবর্ণ ম্লান মুখটা ফ্রাঙ্কের দিকে তুলে ধরে। তার সে নির্ভার দৃষ্টিতে না প্রেম না বিদায়। ফ্রাঙ্ক খুঁজে পেল না কোনোটাই। এখানেই শেষ হলো জেমস জয়েসের লেখা ইভলিন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।